কবিতা হলো তোমাদের মা। হ্যাঁ মা। কবিতা, কবিতা এদিকে এসো। তোমরা সবাই এসেছো? জি বলেন বাবা। আমি তোমাদের ডাকছি কেন জানো? বাবা আপনাকেও আমাদের কিছু বলার ছিল। আমি আগে বলে নেই, আমার বলা শেষ হলে তারপর তোমরা বলবে। জি বলুন বাবা। আমি অসুস্থ মানুষ, শরীরটা ভালো না। কখন কি হয়ে যায় তার তো ঠিক নাই। তাই আমি ঠিক করেছি আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে ভাগাভাগি করে দেবার বিষয়ে। আমি ঠিক করেছি যার যে অংশ যতটুকু পাবে নিয়ম অনুযায়ী আমি সেটা ভাগ করে দিতে চাই। বাবা আপনি অসুস্থ, এই সময় এসব চিন্তা করা কি দরকার ছিল বাবা? কি বলেন ভাইজান? বাবা যখন ডিসিশন নিয়েছেন তখন ভেবেচিন্তেই নিয়েছেন। হ্যাঁ, বাবা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। না দাদু, তুমি তো অসুস্থ, তুমি আগে সুস্থ হও, তারপর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। মুরব্বীদের উপর কথা বলো কেন? বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং তাকে বলতে দাও। জি বাবা, আপনি বলেন। আমাকে কিন্তু ঠকালে চলবে না বাবা। তোমার ছেলেরা যা পাবে তার থেকে কোনো অংশের জন্য আমি কম না পাই। আমার শ্বশুর বাড়িতে না হলে মুখ দেখাবো কিভাবে? আমি ঠিক করেছি আমার যত সম্পত্তি আছে তোমাদের মাঝে আমি সমানভাবে ভাগ করে দেব। এটা কেমন কথা বাবা? সবাই সমান পাবে কেন? বড় ভাইজান তো বিজনেস স্টার্ট করার সময় টাকা নিয়েছে, তার অংশটা তো সে নিয়ে নিয়েছে, এখন তো কোনো ভাগই পাওয়ার কথা না। তোমার চাকরি নেবার সময়ও তো ঘুষ দেওয়ার জন্য অনেক টাকা দিতে হয়েছে, আর সে টাকা তো আমিই দিয়েছি। সে হিসাব করলে তো তুমিও কোনো ভাগ পাও না। ঠিক বলেছো বাবা, তাহলে সব সম্পত্তি আমার নামে লিখে দাও। তোমার জামাই, তোমার জামাই যৌতুক প্রাণিক, কিন্তু আজ এ ব্যবসা কাল সে ব্যবসার কথা বলে আমার কাছ থেকে প্রায় কোটি টাকার মতো লোন করেছে। সেই হিসাবে তুমিও তো কোনো ভাগ পাও না। ব্যাপারটা হচ্ছে আসলে হিসাব করলে দেখা যাবে যে আমরা সবাই কিছু না কিছু বাবার কাছ থেকে নিয়েছি। তাই বাবা আমার মনে হয় আপনি আপনার মোট সম্পত্তি যা আছে তা আমাদের তিনজনকে ভাগ করে দিয়ে দিন। তোমাদের হিসাবে বোধহয় একটু ভুল হচ্ছে। আমার এই সম্পত্তি 2 ভাগে ভাগ হবে। 50% তোমরা 3 ভাই বোন সমান সমান ভাগ করে নেবে, আর 50% পাবে কবিতা। কবিতা? বাবা কবিতা কে? কবিতা আমাদের খালা ফুপুদের মধ্যে কেউ তো কবিতা ছিল না, এই মহিলা আবার কে? দেখো, সম্মান দিয়ে কথা বলো। কবিতা হলো তোমাদের মা। হ্যাঁ মা। বাবা আমাদের মায়ের নাম তো কবিতা ছিল না বাবা। আর আমাদের মা তো মারা গেছেন সেই 5 বছর হলো। আমি 1 সপ্তাহ হলো তারে বিয়ে করেছি। কবিতা, কবিতা এদিকে এসো।
কেন? কানে কি কম শোনো নাকি? বললাম যে উনি তোমাদের মা। এটা কেমন কথা বাবা? এই 22 থেকে 23 বছর একটা মেয়ে হবে আমাদের মা, আর আমাদের বড় ভাইজানের ছেলেও তো তার চেয়ে বয়সে বড়। আরে বয়স তো বিয়ের ব্যাপারে কোনো সমস্যা না। কবিতা সজ্ঞানে স্বেচ্ছায় আমারে বিয়ে করেছে। ওর যদি কোনো সমস্যা না থাকে তাতে তোমাদের সমস্যা কি? না বাবা, মানে হচ্ছে সমস্যা তো আমাদের আছেই বাবা। আপনি এই বয়সে বিয়ে করেছেন, লোকে শুনলে কি বলবে আপনাকে বলেন তো? লোকের শোনাশুনিতে কিছু আসে যায় না বাবা। আমি আমি একা বাড়িতে এই বয়সে থাকি। তোমরা সবাই ঢাকা থাকো, বাইরে থাকো, আমারে দেখাশোনার জন্য তো একটা মানুষ দরকার। তাই আমি সেটা ভালো মনে করেছি। না বাবা, আপনি কাজটা ঠিক করেন নাই। পাড়া প্রতিবেশী শুনলে তো হাসাহাসি করবে। এই মেয়ে, তোমার লজ্জা করে নাই? এই বয়সে তুমি এই বুড়া কাউকে বিয়ে করছো? দেখো বৌমা, ভুলে যেও না উনি তোমার শাশুড়ি। শুধু বয়সের খাতিরে আমি তোমার দিয়ে তারে সালাম করাইনি। আর এরকম কথা বললে সেটা কিন্তু ভালো হবে না। আপনি এটা কি করলেন বাবা? আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। আমি উকিল সাহেবরে দিয়ে সব সাইন করে রেখেছি। কালকেই তোমরা যার যার অংশের দলিল পেয়ে যাবে। যাও, তোমরা এখন সব যাও। আমি একটু একা থাকবো। আমার নতুন বউয়ের সাথে আমি একটু একা থাকতে চাই। যাও, যাও সব। দাদু, তুমি থাকো। বউ, একটু আমার কাছে বসো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে চা গরম চা ধর। আচ্ছা দাদু ভাই, তুই কি আমার উপর রাগ করেছিস? রাগ করবো কেন? না, এই যে তোর নতুন দাদিরে বিয়ে করে আনলাম। যদি বুড়ি টুরি দাদি বিয়ে করতো তাইলে মেজাজ খারাপ হতো। তুমি যে ঝাক্কাস দাদি বিয়ে করছো, তো রাগ কই করবাম, তো অবাক হচ্ছি। অবাক হওয়ার কি আছে? আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, এই ঝাঁকানাকা দাদি তুমি কই পাইলা? হিংসা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমার মরার পর এ বউ তুই নিয়ে নিস। আমার মরার পর এ বউ তোর হবে। দাদু প্লিজ এসব উল্টাপাল্টা কথা আর বলবো না। মরা টরা আবার কি? দাদু ভাই, খুব একা হয়ে গেছি। আমি তো মরার ভয় করি না, ভয় পাই মরার সময় যদি আপনজন কেউ পাশে না থাকে। সেই ভয় আমি মাঝে মাঝে পাগলের মতো হয়ে যাই রে দাদু ভাই। আর কটা দিন দাদু, পড়াশোনাটা শেষ করি, আমি একেবারে তোমার কাছে চলে আসবো, প্রমিস। সত্যি বলছিস? তাহলে খুব ভালো হবে। তোর বাবা মার একটা শিক্ষা হবে। তারা বুঝতে পারবে সন্তান কাছে না থাকলে বাবা মায়ের কত কষ্ট হয়। তুমি কি দাদু প্রতিশোধ নিতে চাচ্ছ? না, সন্তানের কোনো প্রতিশোধ নেওয়া যায় না। তবে সঠিক জ্ঞান দেওয়ার জন্য মানুষকে মাঝে মাঝে সত্যের সম্মুখে দাঁড় করাতে হয়। ঠিক বলেছো তুমি। যাকগে দাদুরে, তুই বলতো তোর দাদিরে কেমন লাগে? সত্যি কথা বলবো, একদম 100-তে 100। তাহলে
আমার পছন্দ আছে, তাই না? হ্যাঁ, দেখতে হবে না কার দাদু তুমি? এখন তো আবার তোমাকে সন্দেহ হচ্ছে। আমি আবার কি করলাম? কি করলা? আমি মরে গেলে তুমিও তোমার বাবার মতো বুড়ো বয়সে একটা কচি দেখে বিয়ে করবে। বংশের একটা ধারা আছে না? তুমি সারাদিন আমার কানের কাছে যে পরিমাণ জ্ঞান জ্ঞান করো, তাতে তো মনে হয় তোমার আগে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। থামো তো, কি শুরু করলে তোমরা? না না, আমি না আসলে বুঝতে পারছি না বাবা শেষ বয়সে সেটা কি করলো। মানুষের সামনে আমরা মুখ দেখাবো কিভাবে? তোমার বাবার না হয় মাথা নষ্ট হয়েছে, ওই মেয়ের কি বুদ্ধি নেই? আরে ওর বুদ্ধি আছে বলেই তো এই কাজটা করেছে। না হলে বুঝো, বাবা মানে বাবা চলে গেলে তো সব সম্পত্তির মালিক সে হবে। ডাইনি একটা। না, বাবা কিন্তু আসলে এই কাজটা খুব খারাপ কাজ করছে। এটা আমার মায়ের সংসার, এখানে অন্য কারো মাতুবাড়ি চলবে না। বেরিয়ে যাও রান্নাঘর থেকে। আর এটা আমার স্বামীর বাড়ি, তার উপর অর্ধেক সম্পত্তির মালিক আমি। দেখি আমাকে কে বের করে। সম্পত্তির মালিক না তো চুল ধরে যদি এই বাড়ি থেকে না বের করেছি না, আমার নাম আয়শা না। চুলে হাত দিবি না? হাত দিয়ে দেখা। তার আগে এমন জায়গায় ছ্যাক দিব 7 দিন চেয়ারে বসতে পারবি না। আমাকে ছাড় দিবি তুই? এই তুই জানিস না আমি এবারে মেয়ে? আরে তুই জানিস না আমি বাড়ির বউ, তোর মা। চুলে হাত দেওয়ার আগে আমার পা ধরে তোর সালাম করা উচিত। বেয়াদব। এই বাড়িতে তুই কিভাবে টিকে থাকিস আমি দেখে নিব। আরে দাদিমা, আপনি এখানে? আপনার সমস্যা হলে আমি রুমে চলে যাচ্ছি, সমস্যা নেই তো। না না, সমস্যা হবে কেন? এটা তো এখন আপনারই বাড়ি, আপনার সংসার। আপনি যখন খুশি, যেখানে খুশি, যেভাবে খুশি হাঁটতে পারেন। আপনার আমার উপর রাগ হচ্ছে না? কি জন্য? এই যে আমি আপনার দাদুকে বিয়ে করে আপনাদের সম্পত্তিতে ভাগ বসালাম। সত্যি কথা বলতে, সম্পত্তিতে ভাগ বসিয়েছেন, বিন্দুমাত্র কষ্ট হয়নি। কিন্তু আমার আর আমার দাদুর ভালোবাসার উপর ভাগ বসিয়েছেন, এই জন্য একটু খারাপ লাগছে। আর আপনি একদমই অবাক হননি আপনার এই যে দাদু বিয়ে করলো আর সবকিছু? না, ইনফ্যাক্ট দাদুর জায়গায় যদি আমি থাকতাম সেম কাজটাই করতাম। মানে? আমি আমার বাবা, চাচা, ফুপু এদেরকে খুব ভালো করে চিনি। সম্পত্তির টান ছাড়া দাদুর জন্য ওদের কোনো প্রকার কোনো ভালোবাসা নেই। যে মানুষটা তার সারাটা জীবন সন্তানদের ভবিষ্যৎ ভালো করার জন্য কাটিয়ে দিল, সেই মানুষটাকে কিনা এখন একা থাকতে হয়। আপনারা দেখা করতে আসতে পারেন না? আমার তো এখনো পড়াশোনাই শেষ হয়নি, তাই চাইলেই 2-3 মাস পর পর ছাড়া দাদুর কাছে আসা সম্ভব হয় না। আর আপনার বাবা মা চাচা চাচি ওনারা? তাদের তো দাদুর অসুস্থতা কিংবা মৃত্যুর সংবাদ ছাড়া আসতেই ইচ্ছা হয় না। মানুষ কতটা নিষ্ঠুর! কি জানি, অবশ্য লেখাপড়া শেষ হলে আমি ডিসিশন নিয়েছি গ্রামে চলে আসবো, দাদুর কাছে থাকবো, জমি জমা ক্ষেত খামারি দেখাশোনা করব, আর এখানে একটা ফার্ম দেওয়ার ইচ্ছা আছে। তাহলে কিন্তু আপনার দাদু অনেক খুশি হবে। কিন্তু এখন তো আর সেই উপায় নেই। কেন? যতটুকু শুনলাম, আমার বাবা, চাচা, ফুপু তারা তাদের নিজেদের ভাগের সম্পত্তি বিক্রি করে এই গ্রাম থেকে একেবারে চলে যাবে। এই গ্রামে তারা আর কখনো ফিরে আসবে না। আর আপনি আসবেন না? দাদু যতদিন বেঁচে আছে এই গ্রামে আমার হর হামেশাই আসা হবে। আর আপনাকে তো একটা কথা বলাই হয়নি, আমার জন্ম কিন্তু এই গ্রাম। এই গ্রামের প্রতি না আমার একটা আলাদা টান আছে। হ্যালো, তোরা কি কিছু বলবি? না বাবা, বলছিলাম যে আমরা তো দলিল পেয়ে গেছি। দলিলে কোনো ঝামেলা?
না বাবা, কোনো ঝামেলা নেই। আমরা ঠিক করেছিলাম যা যা সম্পত্তি বিক্রি করে ভাগের টাকাটা অন্য কাজে লাগাবো। করো, তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো, কারণ সম্পত্তির মালিক তো এখন তোমরা। তাহলে আমরা সম্পত্তি বিক্রি করে আগামীকালই ঢাকায় চলে যাব। ঢাকায় চলে যাবি মানে? আমার তো অবস্থা ভালো না, কখন কি হয়ে যায়, আর দুটো দিন থাকলে হয় না? আমরা এখানে থেকে কি করব? আর আপনাকে দেখভাল করার জন্য তো একজন আছেই। নতুন মা তো আছেই, আমাদের আর কি দরকার আপনার বাবা? তাই বলে দাদুকে একা ফেলে চলে যাবে তোমরা? আশ্চর্য, যে বাবা সন্তানদের কথা চিন্তা না করে এই বয়সে বিয়ে করতে পারে, তাকে তো আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা করো। আমি যাব না, আমি দাদুর সাথে আরো কিছুদিন থাকবো, তোমরা যাও। আমি কিছু কথা বলতে চাই। বলো ছোট বউ। ওনারা যেহেতু সম্পত্তি বিক্রি করতে চান, তো কারো যদি আপত্তি না থাকে তো আমি চাচ্ছি যে সম্পত্তিগুলো কিনে নিতে। কারণ আমি চাই না আমার স্বামী সম্পত্তি অন্য কেউ কিনুক। এই মেয়ে বলে কি, হ্যাঁ? এত সম্পত্তি কেনার টাকা তুই কই পাবি? ফকিরনি, ঘরের ফকিরনি। বড় বউ, জি বাবা। বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু। যে মেয়ে সম্পত্তি লোভে একজন বয়স্ক মানুষকে বিয়ে করতে পারে, সে অন্য সম্পত্তি কেনার জন্য এত টাকা কোথায় পাবে? বর্তমান বাজারে আপনাদের 3 ভাই বোনের সম্পত্তির দাম 3 কোটি টাকা। আমাকে 2 দিন সময় দিলে আমি এই টাকা দিয়ে আপনাদের সম্পত্তি কিনে নিতে চাই। আমরা আমাদের সম্পত্তি অন্য কোথাও বিক্রি করবো, তাও আপনার কাছে বিক্রি করবো না। হুট করে এত টাকার সম্পত্তি আপনারা বিক্রি করতে পারবেন না। তারপরে জমির দলিল যাচাই বাছাই করতে তো অনেক দিন লেগেই যাবে। এত তাড়াতাড়ি সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তাই দেখেন, আমার প্রস্তাব আমি দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছে। এই বদমহিলা, তুই এত টাকা কই পাবি? টাকা কোথায় পাবো কি পাবো না সেটা তো আপনার দরকার নেই। আপনার জমির টাকা আপনি নেবেন। আমি নিশ্চিত এই ডাইনি কোনো চোরা কারবারি। পুলিশের হাত থেকে বাঁচতে আমার সহজ সরল বাপটারে বিয়ে করে এখন গা ঢাকা দিয়েছে, না হলে এর কাছে এত টাকা আসবে কোত্থেকে? ঠিক আছে, আপনারা খোঁজ নেন, আর যদি জমি বিক্রি করতে চান তাহলে আমাকে বলবেন। আমি 2 দিন টাইম নিয়ে আপনাদের টাকা জোগাড় করে আপনাদের জমি আমি কিনে নেব। আমি ওনার প্রস্তাবে রাজি। আতিক, তুই রাজি? ভাইজান, তুমি যা ভালো মনে করো। ব্যাস হয়ে গেল। কে জমি কিনলো সেটা আমাদের দেখা বিষয় না, টাকা পেলেই হলো। তুই রাজি? তাহলে আমি বাদ যাবো কেন? আমিও জমি বিক্রি করব। ব্যাস, ও ঠিক রাজি। আছে, আমরা তাহলে 2 দিন এই বাড়িতে অপেক্ষা করলাম। জমির টাকা পেলে তারপর আমরা ঢাকা চলে যাবো। তারপরে আর ভুলে কখনো এই গ্রামে আসবো না। আমি কি আর আসবো না? কোনোদিনও না। চল, এই আসো। সাইন করা শেষ? জি। এখানে 3টা চেকে 1 কোটি টাকা করে 3 কোটি টাকা আছে। তোমরা চেক ঠিক মতো বুঝে পেয়েছো তো? জি বাবা, পেয়েছি। ঠিক আছে। এখন থেকে আপনার বাবার সব সম্পত্তির মালিক আমি। তো চাইলে আপনার এই বাড়িতে থাকতেও পারেন, আবার চলেও যেতে পারেন। যেহেতু এটা আমার স্বামীর বাড়ি, তো চাইলে তার সন্তানরা যে কোনো সময় আসতে পারে। মাথা খারাপ? এই বাড়িতে জীবনেও আর আসবো না, কাল সকালেই ঢাকা চলে যাব। সেটা তোমাদের ইচ্ছা। তোমাদের মা বলেছেন চাইলে তোমরা থাকতেও পারো, যেতেও পারো। উনি আপনার স্ত্রী হতে পারেন, কিন্তু আমাদের মা না। নিজের ছেলের বইয়ের বয়সী কাউকে আমি অন্তত মা বলে ডাকতে পারবো না। কথাটা যেন মনে থাকে, পরে আবার বিপদে পড়ে মা বলে ডেকো না। আমি মরে গেলেও এই মহিলাকে কখনোই মা বলবো না। এই চল।